সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো এবং কি সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ নির্মিতি যে বইটা আছে, এই বইয়ের পরিচ্ছেদ হচ্ছে 2, বাংলা ব্যাকরণ। আমরা আজকে বাংলা ব্যাকরণ বইয়ের বাংলা ব্যাকরণ যেটা আছে, ব্যাকরণ কিন্তু প্রতিটি ভাষার মধ্যে থাকে। পৃথিবীতে যত ভাষা আছে প্রায় 3500 ভাষা আছে, তার প্রায় ভাষার মধ্যেই কিন্তু ব্যাকরণ আছে। প্রতিটি ভাষার ব্যাকরণ আলাদা। ইংরেজি ভাষার ইংরেজি ব্যাকরণ, বাংলা ভাষার বাংলা ব্যাকরণ, আরবি ভাষা আরবি ব্যাকরণ, হিন্দি ভাষা হিন্দি ব্যাকরণ, এরকম প্রতিটি ভাষার ব্যাকরণ আছে। এখানে বলছে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ মানে আমাদের মাতৃভাষা যে বাংলা, তার ব্যাকরণ। ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ, ব্যাকরণ সম্পর্কে অন্যান্য ব্যাকরণ সম্পর্কে আমরা জ্ঞান ধারণ করব এবং কি আমাদের বাংলা মাতৃভাষা ব্যাকরণ সম্পর্কে কি করব, জ্ঞান নেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা একটু পড়ে দেখি এখানে বাংলা ব্যাকরণ সম্পর্কে কি বলা হয়েছে। ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। ব্যাকরণে কি নিয়ে আলোচনা করা হয়? ভাষার স্বরূপ, মানে ভাষাটার রূপ কিভাবে ব্যবহৃত হবে, কিভাবে এই ভাষাটা উৎপত্তি হলো, কিভাবে এটা পর্যায়ক্রমে একটা পরিপূর্ণ ভাষাতে রূপান্তর হলো। এক একটা ধ্বনি, এক একটা শব্দ অর্থপূর্ণ করে দেন, তার ব্যাকরণের রীতিনীতি অনুযায়ী অর্থপূর্ণ হলে দেন তারপরে এটা কি হবে, ভাষায় রূপান্তরিত হবে। এ কারণে বলা হচ্ছে স্বরূপ প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। ধ্বনি, শব্দ, বাক্য, ভাষার এবং কি মানুষের মনের ভাব প্রকাশ করার 3টি মাধ্যম হলো ধ্বনি, শব্দ, বাক্য। প্রথমে ধ্বনি উচ্চারণ করি আমরা, দেন তারপরে কতগুলো ধ্বনি মিলে একটা শব্দ হয়, তারপরে কতগুলো শব্দ নিয়ে একটা বাক্য হয়, আর কতগুলো বাক্য দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। এভাবে আমরা একটা ভাষা সমৃদ্ধ করি বা ভাষায় আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি। ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। মানে ধ্বনি, শব্দ, বাক্য, এই 3টা বৈশিষ্ট্যের মধ্যে, এই 3টা বৈশিষ্ট্য যে আছে, এই 3টা বৈশিষ্ট্যের মধ্যে কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা কিসের কাজ? ব্যাকরণের কাজ। তার ব্যাকরণ গ্রন্থে এইসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো থাকে। ব্যাকরণ গ্রন্থে কি আকারে সাজানো থাকে? সূত্রের আকারে সাজানো থাকে। যে বিদ্যা শিখায় বাংলা ভাষার স্বরূপ প্রকৃতি বর্ণনা করা হয় তাকে ব্যাকরণ বলে। তাহলে এই এই প্রশ্নটা তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে এবং কি জ্ঞানমূলক প্রশ্নও আসতে পারে। যে বিদ্যা শিখায় মানে ব্যাকরণ কাকে বলে, এই প্রশ্নটা এটা খুবই কমন প্রশ্ন। ব্যাকরণ কাকে বলে, তার উত্তরে তোমরা কি লিখবে? যে বিদ্যা শিখায় বা যে শাস্ত্র, শাস্ত্র বলতে মানে বিদ্যাই বোঝায়, বিষয়ে বোঝায়। যে বিদ্যা শিখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ ভাষা। অন্য ভাষা, বাংলার জায়গায় যদি ইংরেজি ভাষায় থাকে তাহলে ইংরেজি ভাষায় ব্যাকরণ বলবে আর কি। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। কত সালে? 1743 সালে। তাহলে কত, এখন চলে 2000 সাল, 17 হলে 18, 19, 20, তার মানে কত, 300 বছর আগে। 343, এখানে 43 দেওয়া আছে, তাহলে 43 যদি হয় আর এখানে বাকি থাকে কত, বাকি থাকে তোমার 66 বছর। ওইদিকে 66 বছর আর এদিকে 26 বছর। টোটালি পাই। আচ্ছা, আমরা টোটাল এক্স্যাক্টলি হিসাব না করলেও কিন্তু আমরা 300 প্লাস বছরের কথা বলতে পারি। প্রথম বাংলা ভাষা যখন কি হয়, প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। ভাষাটা কি ছিল? পর্তুগিজ ভাষা। এই লেখক ছিলেন এনুয়েল দা সাম্পসাও। এনুয়েল দা আর সাম্পসাও, যে মানে 1743 সালে যেই লেখক ছিলেন, যে এই বাংলা ব্যাকরণ প্রকাশ করেন, তার নাম কি ছিল? তার নাম ছিল এনুয়েল দা সাম্পসাও। এটাও কিন্তু তোমাদের আসতে পারে। তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। তিনি বাংলা পর্তুগিজ অভিধান, একটি বাংলা এবং কি পর্তুগিজ ভাষার মধ্যে কি একটি অভিধান, একটি অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এই রচনাটি করেন। এরপর 1778 সালে, 43 থেকে 78, এখানে প্রায় 20 বছরের মতো গ্যাপ আছে। 1778 সালে প্রকাশিত হয় নাথালিয়ান ভাসি হলহেড প্রণীত ইংরেজি ভাষা রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ।
তাহলে প্রথমে কোন ভাষার ব্যাকরণ রচিত হয়েছে? প্রথমে পর্তুগিজ ভাষা ব্যাকরণ রচিত হয়েছে। তা কত সালে রচিত হয়েছিল? 1743 সালে রচিত হয়েছে। তারপরে দ্বিতীয়বার কখন রচিত হয়? দ্বিতীয়বার হয় 1778 সালে। এটার প্রকাশিত যে প্রকাশ করেন লেখককে বা প্রকাশককে, প্রকাশক হচ্ছে নাতালিয়ান বাসি হলহেড। ভাষাটা কি ছিল? ইংরেজি ভাষা ছিল। তাহলে কয়বার আমরা পাইছিলাম যে প্রকাশ হয়েছে? প্রথমে হচ্ছে পর্তুগিজ ভাষা, এরপরে হচ্ছে ইংরেজি ভাষা। এরপরে আসো পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। বইটির নাম হচ্ছে গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বইটির নাম কি ছিল? যে ইংরেজি ভাষায় যে ব্যাকরণটি রচনা করে বইটির নাম কি ছিল? এটাই কিন্তু তোমার এমসিকিউ প্রশ্ন পেয়ে যাবা, আসতে পারবে, পরীক্ষা আসবে। বইটির নাম হচ্ছে গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এরপরে আবার 1801 সালে উইলিয়াম ক্যারি এবং 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো দুইটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। তাহলে বাংলা ব্যাকরণ এটা মানে কয়বার পূর্ণ প্রকাশিত হয়েছে? একবার হচ্ছে 1743 সালে, আরবার হচ্ছে 1778 সালে, তৃতীয়বার হচ্ছে 1801 সালে। উইলিয়াম ক্যারি রচয়িতা ছিলেন কে? প্রকাশক ছিলেন উইলিয়াম ক্যারি। এবং 1826 সালে আবার রামমোহন রায়, রাজা রামমোহন রায়। তাহলে চারবার, একবার হচ্ছে পর্তুগিজ ভাষায় প্রকাশিত, তিনবার হচ্ছে ইংরেজি ভাষায় প্রকাশিত। ইংরেজি ভাষায় আরো দুইটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। 1833 সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীর ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ। তাহলে যখন পঞ্চমবার কয়টা ধাপ ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। যখন সর্বশেষ বাংলা ভাষা, এর আগে কিন্তু ইংরেজি ভাষায়, পর্তুগিজ ভাষায় ব্যাকরণ রচনা করেছে বিভিন্ন লেখকগণ, কিন্তু সর্বশেষ 1833 সালে, সর্বশেষ কত সালে? 1833 সালে, প্রায় 100 বছর পরে, 1743 থেকে 1833, প্রায় 90 বছর ধরে আর কি, 90 বছর পরে বাংলা ভাষায় রাজা রামমোহন রায় প্রথম এই ব্যাকরণটি রচনা করেন। আমরা এখন যে ব্যাকরণ পড়ি বা পড়তেছি সেটা তো হুবহু এরকম ছিল না, তারপরেও মানে বাংলা ভাষা আমাদের মাতৃভাষায় তখন ব্যাকরণ রচনা করেন। ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা আরো এবার দেখো ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণে কি কি আলোচনা করা হয়? ব্যাকরণের আলোচ্য বিষয় বলতে হচ্ছে ব্যাকরণের মধ্যে আমরা কি কি শিখতে পারবো, কি কি এখানে আলোচনা করা হয়েছে। প্রথমত হচ্ছে ভাষা হলো বাক্যের সমষ্টি। ভাষা কিসের সমষ্টি? বাক্যের সমষ্টি। কতগুলো ভাষা দিয়ে মানে বাক্য দিয়ে অনেক একটা ভাষা সৃষ্টি হয়। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। বাক্য আমি একটু এর আগে তো প্রথমে কিন্তু আমি এটা বলেছিলাম, ভাষা গঠিত হয় কি দিয়ে? বাক্য দিয়ে। বাক্য গঠিত হয় কি দিয়ে? শব্দ দিয়ে। আবার শব্দ তৈরি হয় কি দিয়ে? ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম, এই প্রশ্নটা তোমরা এমসিকিউ পরীক্ষায় আসবে, ভাষার ক্ষুদ্রতম একক কি? তখন উত্তর হবে কি? ধ্বনি। এই ধ্বনি, শব্দ, বাক্য, ধ্বনি, শব্দ, বাক্য তিনটি সমন্বয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি একটি ভাষার মাধ্যমে। সেটা বাংলা কিংবা ইংরেজি, হিন্দি, হোয়াট এভার, যে কোনো ভাষাই হতে পারে। প্রত্যেকটি অংশই ব্যাকরণের আলোচ্য। যেমন ধ্বনি আলোচনার অংশ, তেমন শব্দ, তেমন বাক্য, প্রত্যেকটি অংশ ব্যাকরণের আলোচ্য। এছাড়া শব্দে ও বাক্যের বহু ধরনের অর্থ হয়। শব্দেরও বহু ধরনের অর্থ হয়, বাক্যেরও কি হয়? বহু ধরনের অর্থ হয়। যেসব অর্থ নিয়েও ব্যাকরণ আলোচনা করা হয়, ব্যাকরণের এইসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত 4টি ভাগে। ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব আলোচনা করে ধ্বনি সম্পর্ক যত সব রীতিনীতি আছে সব এই সব কিছু ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। রূপতত্ত্বে আলোচনা করা হয়, মানে কিভাবে আরো একটু সুন্দরভাবে রূপতত্ত্বে আলোচনা করা হয়, আরেকটু রূপতত্ত্বভাবে মানে আরেকটু সাজিয়ে গুছিয়ে কিভাবে একটা বাক্য গঠন করা হয় সেই সব বিষয়ে, যেমন সর্বনাম। এবার যদি রূপতত্ত্ব তোমরা দেখো, আমরা যদি একটা একটা করে দেখতে পাই, ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে কি? ধ্বনি। লিখিত ভাষার ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা
এর অন্তর্ভুক্ত। লিখিত ভাষাকে আমরা কি দিয়ে মানে প্রকাশ করি, কি দিয়ে লিখি, সেটা বর্ণ দিয়ে লিখি। এই কারণে ধ্বনিতত্ত্বে বর্ণ সংক্রান্ত আলোচনা অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য হচ্ছে বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনির দল, প্রকৃতি। বাকযন্ত্র বলতে আমরা আমাদের যে মুখের মধ্যে কথা বলার জন্য যেসব যন্ত্রগুলো প্রয়োজন বা যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রয়োজন তাকে আমরা বাকযন্ত্র বলি। যেমন ঠোঁট, দাঁত, জিহ্বা, তালু, নাসিকা, কণ্ঠ, এই 5টা জিনিসকে আমরা কি বলি? বাকযন্ত্র বলি। বাকযন্ত্র এবং কি আমাদের বাংলা ভাষায় 2টি বর্ণ আছে, একটি স্বরবর্ণ আর একটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এসব কিছু কিন্তু ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। এবার যদি আসো রূপতত্ত্বের শব্দ তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনার বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া এবং কি ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া। মানে রূপতত্ত্বের মধ্যে কিভাবে একটা শব্দ গঠন করা হবে, এর ব্যাকরণের রীতি অনুযায়ী সেই সম্পর্কে রূপতত্ত্বে আলোচনা করা হয়।